বর্তমানে বিশ্ব অর্থনীতির সবচেয়ে শক্তিশালী মুদ্রা হল মার্কিন ডলার। এটি শুধু যুক্তরাষ্ট্রের নিজস্ব মুদ্রা নয়, বরং বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা। আন্তর্জাতিক বাণিজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ সব জায়গায় ডলারের ব্যবহার লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনের প্রায় 90% মার্কিন ডলারের মাধ্যমে হয়ে থাকে। সারা বিশ্বে প্রায় 1.8 ট্রিলিয়ন ডলারের কাগুজে ও ধাতব মুদ্রা ছড়িয়ে আছে। তাহলে প্রশ্ন আসে, কিভাবে ডলার এমন একটি প্রভাবশালী মুদ্রায় পরিণত হলো? এটি বোঝার জন্য আমাদের ডলারের ইতিহাস এবং বৈশ্বিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা জানতে হবে। মার্কিন ডলারের আধিপত্যটা শুরু হয় অনেক আগে, যখন 1785 সালে মার্কিন কংগ্রেস ডলারকে যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়। সেই সময় বিশ্বের বেশিরভাগ দেশই স্বর্ণমান বা গোল্ড স্ট্যান্ডার্ড নামের পরিচিত একটি অর্থনৈতিক ব্যবস্থার অনুসারী ছিল। এই ব্যবস্থায় প্রতিটি দেশের মুদ্রার মূল্য নির্ধারিত হতো সে দেশের স্বর্ণের রিজার্ভ বা মজুদের উপর ভিত্তি করে। অর্থাৎ একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক যত পরিমাণ স্বর্ণ মজুদে রাখতে পারবে তত পরিমাণে তার মুদ্রা ছাপতে পারবেন। এই ব্যবস্থায় মুদ্রার পেছনে একটি বাস্তব মূল্য ছিল, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকত। 19বিংশ শতকের শেষ ভাগ থেকে বিংশ শতকের শুরুর দিক পর্যন্ত এই স্বর্ণমান ব্যবস্থায় ছিল বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার মূল ভিত্তি। কিন্তু 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ এই ব্যবস্থাকে মারাত্মকভাবে ধাক্কা দেয়। যুদ্ধের খরচ মেটাতে ইউরোপের অনেক দেশ বাধ্য হয়ে প্রচুর মুদ্রা ছাপাতে শুরু করে, কিন্তু একই সাথে তাদের স্বর্ণের মজুদ হ্রাস পেতে থাকে। যুদ্ধকালীন সময়ে অস্ত্র, গোলাবারুদ ও খাদ্যদ্রব্য কেনার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল তার জন্য কেবল স্বর্ণ নির্ভর মুদ্রা যথেষ্ট ছিল না। ফলে যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপের অনেক দেশ ধীরে ধীরে স্বর্ণমান ত্যাগ করতে বাধ্য হয় এবং ফিয়াট মানি ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ে। ফিয়াট মানি এক ধরনের মুদ্রা যার পেছনে কোনো বাস্তব সম্পদ যেমন স্বর্ণ বা রূপা থাকে না, বরং এই মুদ্রার মূল্য নির্ভর করে সরকারের উপর, জনগণের আস্থা ও বিশ্বাসের উপর। সহজভাবে বললে, সরকার যতক্ষণ বলে যে এই কাগজের টুকরো অর্থাৎ মুদ্রা দিয়ে পণ্য বা সেবা কেনা যাবে, জনগণ ততক্ষণ সেটিকে মূল্যবান হিসেবে ধরে নেয়। তবে আমেরিকার চিত্র ছিল ভিন্ন। যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধ চলাকালেও স্বর্ণমান ধরে রেখেছিল এবং যুদ্ধের সময়ও তারা ইউরোপীয় দেশগুলোর বিপরীতে নিজস্ব স্বর্ণের মজুদ বাড়িয়ে নেয়, কারণ ইউরোপীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র, খাদ্য ও অন্যান্য সামগ্রী আমদানি করতে গিয়ে ডলারের বিনিময়ে স্বর্ণ দিয়েছিল। ফলে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে বিপুল স্বর্ণ জমা হতে থাকে। এই প্রক্রিয়ায় আমেরিকা একদিকে যেমন ধনী হয়ে ওঠে, অন্যদিকে ডলারের প্রতি বৈশ্বিক আস্থা অনেক গুণ বেড়ে যায়। এই সময় থেকেই আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলারের ভিত্তি শক্ত হতে শুরু করে। যখন ইউরোপের শক্তিশালী অর্থনীতি যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং তাদের মুদ্রায় আস্থা কমে যায়, তখন ডলার হয়ে ওঠে অপেক্ষাকৃত নিরাপদ ও বিশ্বাসযোগ্য একটি বিকল্প। আর বিশ্বাসই ছিল ডলারের ভবিষ্যৎ আধিপত্যের ভিত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তার পরবর্তী সময়ে বিশ্বের অর্থনৈতিক দৃশ্যপট ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে যায়। যুদ্ধের শুরু থেকেই ইউরোপীয় দেশগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। যুদ্ধের কারণে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, শিল্প কলকারখানা ধ্বংস হয়ে যায় এবং জনগণের অবস্থা ছিল অতি বিপর্যস্ত। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রত্যক্ষভাবে না জড়িয়ে কেবলমাত্র সরবরাহকারী হিসেবে অংশগ্রহণ করেছিল, তবে তাদের অর্থনীতি দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। আমেরিকা বিশ্বব্যাপী সরবরাহকারী হিসেবে তাদের ভূমিকা পালন করতে শুরু করে এবং যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী যেমন অস্ত্র, খাদ্য, পোশাক এবং অন্যান্য সামগ্রী ইউরোপে রপ্তানি শুরু করে। এর ফলে তাদের জাতীয় উৎপাদন মানে জিডিপি বৃদ্ধি পায় এবং শক্তিশালী অর্থনীতি গড়ে ওঠে। এছাড়া যুদ্ধের পর ইউরোপের অনেক দেশ তাদের অর্থনৈতিক দুর্বলতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঋণ নিয়ে সাহায্য চায়। মার্কিন যুক্তরাষ্ট্র তখন বিপুল পরিমাণ স্বর্ণের মজুদ সংগ্রহ করে, যা তাদের আন্তর্জাতিক আর্থিক শক্তি বাড়িয়ে দেয়। ইউরোপীয় দেশগুলোর তুলনায় আমেরিকার হাতে তখন সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ ছিল এবং এর ফলে তারা আন্তর্জাতিক মুদ্রা বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে সক্ষম হয়। 1944 সালে এই পরিস্থিতিতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা ছিল ব্রেটন উডস চুক্তি। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনীতি পুনর্গঠন এবং বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করা। এই চুক্তির ফলে 44টি দেশ একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে বিশ্ব বাণিজ্যের মূলে মার্কিন ডলারকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ব্রেটন উডস চুক্তির মূল দিক ছিল যে ডলারকে স্বর্ণের সাথে যুক্ত করা। এর আওতায় 1 আউন্স স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয় $35, অর্থাৎ মার্কিন ডলারকে স্বর্ণের সঙ্গে একটি নির্দিষ্ট রেটে সংযুক্ত করা হয়। এর মাধ্যমে ডলার হয়ে ওঠে একটি বৈশ্বিক রিজার্ভ মুদ্রা, যা বিভিন্ন দেশের মুদ্রার মান নির্ধারণে মূল ভূমিকা পালন করতে শুরু করে। অন্যদিকে দেশগুলোর মুদ্রার মান ছিল ডলারের উপর নির্ভরশীল এবং আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনে মূল মুদ্রা হিসেবে ডলার ব্যবহৃত হতে থাকে। এই চুক্তির মাধ্যমে মার্কিন ডলার শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাণিজ্যের মুদ্রা হিসেবে নয়, বরং বিশ্বব্যাপী বাণিজ্য, বিনিয়োগ এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও দৃঢ় হয় এবং ডলারের ক্ষমতা আরও বিস্তৃত হতে থাকে।
মার্শাল প্ল্যান ও ডলারের বিস্তার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অনেক দেশে ছিল অর্থনৈতিকভাবে বিধ্বস্ত এবং তাদের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। যুদ্ধের ফলে ইউরোপীয় দেশগুলোর শিল্প, কৃষি এবং বাণিজ্য ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুনর্গঠনের জন্য ব্যাপক অর্থনৈতিক সহায়তার প্রয়োজন ছিল। এই অবস্থা দেখে মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে তারা ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করবে এবং এর মাধ্যমে নিজেদের অর্থনৈতিক প্রভাব আরও শক্তিশালী করবে। 1948 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপকে অর্থনৈতিক পুনর্গঠনের পরিকল্পনা হিসাবে মার্শাল প্ল্যান গ্রহণ করে। এই পরিকল্পনার অধীনে আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশকে অর্থনৈতিক সহায়তা হিসাবে বিপুল পরিমাণ ডলার প্রদান করে। মার্শাল প্ল্যানের আওতায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর পুনর্গঠন ও পুনরুদ্ধারের জন্য 13 বিলিয়ন ডলার বরাদ্দ করে, যা আজকের দিনে প্রায় 130 বিলিয়ন ডলারের সমমূল্য। এই অর্থ ইউরোপীয় দেশগুলোতে খাদ্য, তেল, শিল্পপণ্য এবং অন্যান্য সামগ্রী সরবরাহ করতে ব্যবহার করা হয়, যাতে তারা তাদের অর্থনীতি পুনর্গঠন করতে পারে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পারে। মার্শাল প্ল্যান শুধুমাত্র ইউরোপের পুনর্গঠনেই সাহায্য করেনি, বরং এটি মার্কিন ডলারের আন্তর্জাতিক বাণিজ্যের মুখ্য মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। তেল ও পেট্রো ডলার চুক্তি। 1970-এর দশকে তেল যখন বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হয়ে দাঁড়িয়েছে এবং তেলের মূল্য নির্ধারণ এক ধরনের শক্তিশালী কৌশল হিসেবে ব্যবহার করা শুরু হয়েছিল, যুক্তরাষ্ট্র, যা তখন বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি ছিল, তেল আমদানিকারক দেশগুলোর উপর একটি ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্র চাইছিল বিশ্বের তেল বাণিজ্য একক মুদ্রায় পরিচালিত হোক এবং সেটি ছিল মার্কিন ডলার। 1974 সালে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে, যা তেল বাজারের কাঠামোতে একটি বড় পরিবর্তন আনে। এই চুক্তির অধীনে সৌদি আরবকে বলা হয় তারা শুধুমাত্র মার্কিন ডলারে তেলের মূল্য নিবে, বিনিময়ে আমেরিকা সৌদি আরবকে সামরিক সুরক্ষা দেবে। এটি ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি ব্যবহার করে তেল বাজারের উপর অর্থনৈতিক প্রভাব স্থাপন করতে চেয়েছিল। সৌদি আরবের সঙ্গে এই চুক্তির পর ওপেক, অর্থাৎ তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনের অন্যান্য সদস্য দেশগুলো ডলারের তেলের দাম নির্ধারণ করতে রাজি হয়। এই চুক্তি বিশ্ব তেল বাজারে এক নতুন যুগের সূচনা করেছিল। এর মাধ্যমে ডলার শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা হয়ে ওঠেনি, বরং তেল কেনাবেচার মূল মুদ্রা হিসেবে তার ভূমিকা আরও দৃঢ় হয়ে ওঠে। সৌদি আরব এবং অন্যান্য তেল রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি তেল বাণিজ্যে ডলারের চাহিদা বাড়িয়ে দেয়। তেল বাণিজ্যে ডলার ব্যবহারের ফলে অন্যান্য দেশগুলো তাদের রিজার্ভ মুদ্রা হিসেবে ডলার রাখতে উৎসাহিত করা হয়। এর ফলে ডলারের শক্তি এবং বৈশ্বিক প্রভাব আরও দৃঢ় হয়। এই চুক্তির পর বিশ্বের প্রতিটি তেল ব্যবসা এবং তেলের লেনদেন ডলারের মাধ্যমে হতে থাকে এবং এর ফলে পেট্রো ডলার শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। পেট্রো ডলার বলতে বোঝানো হয় সেই ব্যবস্থা যেখানে তেল বাণিজ্য এক্সক্লুসিভলি মার্কিন ডলারে করা হয় এবং এটি বিশ্বের অর্থনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়ায়। বৈশ্বিক তেল উৎপাদন এবং বিপণনকারী দেশগুলোর মধ্যে ডলারের সর্বব্যাপ্ত ব্যবহারের ফলে মার্কিন ডলার বিশ্ব অর্থনীতিতে তাদের আধিপত্য আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। তবে 1971 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন, যা বিশ্ব একটি বড় ধাক্কা ছিল। তিনি ঘোষণা করেন যে ডলারের সঙ্গে স্বর্ণের সংযোগ আর থাকছে না, অর্থাৎ ডলারের মূল্য আর স্বর্ণের ভিত্তিতে নির্ধারিত হবে না, যা একটি বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার জন্য একটি বড় পরিবর্তন ছিল। এই সিদ্ধান্তকে নিক্সন শক হিসেবে অভিহিত করা হয় এবং এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা মার্কিন ডলার একটি নতুন দিক পালনে প্রবেশ করে। 1971 সালের মধ্যে আমেরিকার অর্থনীতি অবস্থা এবং বৈদেশিক ঋণের চাপের কারণে নিক্সন সরকার মনে করে যে স্বর্ণের ভিত্তিতে ডলারকে মূল্যায়িত রাখা সম্ভব নয়। নিক্সন শকের পর মার্কিন ডলার একটি ফিয়াট মুদ্রা হিসেবে পরিণত হয়। ফিয়াট মুদ্রা হল এমন একটি মুদ্রা যার পেছনে কোনো বাস্তব সম্পদ যেমন স্বর্ণ বা রূপ নেই এবং যা সরকারের ঘোষণা ও জনগণের বিশ্বাসের ভিত্তিতে মূল্যের ধারণা লাভ করে। অর্থাৎ এখন থেকে ডলারের মূল্য নির্ভর করবে কেবলমাত্র বাজারের চাহিদা এবং যোগানের উপরে, যা অর্থনীতির সাধারণ নীতির সাথে সংগতিপূর্ণ। এটি ছিল একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, কারণ এর মাধ্যমে ডলারের মধ্যে যে ঐতিহাসিক নির্ভরযোগ্যতা ছিল তা পরিবর্তন হয়ে গেল। তবে এটি সত্ত্বেও মার্কিন ডলারের শক্তি বজায় থাকে, কেননা নিক্সন শকের আগে বিশ্ব অর্থনীতিতে ডলারের এত ব্যাপক ব্যবহার ছিল যে এটি একটি নির্ভরযোগ্য মুদ্রা হিসেবে টিকে থাকে। তাছাড়া তেল সহ নানা আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনও ডলারের মাধ্যমে হয়ে থাকে, যার ফলে ডলারের চাহিদা এবং গ্রহণযোগ্যতা প্রভাবিত হয়নি। ফলে ডলার পরিণত হয় এক বিশ্ব মুদ্রায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্রিটিশ পাউন্ড বিশ্বমুদ্রা ছিল, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পাউন্ড তার অবস্থান হারায়। ইউরো এবং ইউয়ান কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও ডলারের সঙ্গে টেক্কা দিতে পারেনি। যেসব দেশে রপ্তানির তুলনায় আমদানি বেশি, সেসব দেশে ডলারের দাম বেড়ে যায়, কারণ তেল, খাদ্যপণ্য ও অন্যান্য আমদানিকৃত জিনিসের জন্য তাদের ডলার দিয়ে পরিশোধ করতে হয়। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা বাজারে একটি মুদ্রার শক্তি নির্ভর করে ওই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা ও বৈদেশিক চাহিদার উপরে। ডলার আজ বিশ্ব মুদ্রা, কিন্তু এটি শুধু অর্থনৈতিক কারণেই নয়, কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক কৌশলের ফলেও সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র শুধু মুদ্রা নয়, তার সঙ্গে তার নীতিমালাও রপ্তানি করেছে। বিশ্বব্যাপী ডলারের আধিপত্য শুধু ইতিহাস নয়,
বরং চলমান বাস্তবতা। যতদিন বিশ্বের বড় বড় শক্তি, পণ্য বাজার ও ব্যাংকিং ব্যবস্থা ডলারের উপর নির্ভর করবে, ততদিন এটি রাজত্ব করে যাবে।